করতা, দলনেতা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আমি বিতর্ক প্রতিযোগিতার নিয়ম এবং নির্ধারিত সময় এবং নিয়মাবলীগুলো বলছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য প্রদানকালে বাচনীয় ভাষা ব্যবহার করতে হবে। প্রতি বিতর্কী বক্তব্য উপস্থাপনের জন্য 3 মিনিট করে সময় পাবে। 2 মিনিটের সতর্ক সংকেত এবং 1 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সকল সদস্য বক্তব্য শোনার পরে দলীয় আলোচনা করার জন্য 5 মিনিট সময় পাবে। এরপর যুক্তি খণ্ডনের জন্য প্রতি দলনেতা আরো 2 মিনিট করে সময় পাবে। দলনেতা দ্বয় যুক্তি খণ্ডনের সময় নির্ধারিত সময়ে কোনো নতুন যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে পারবে না। এখন আমি বিতর্ক প্রতিযোগিতায় চলে যাচ্ছি। আজকের কৃতি বিতর্ক প্রতিযোগিতার বিষয় বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের অন্যতম কার্যকর পন্থা। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা উম্মে হাবিবা, গাবরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উম্মে হাবিবা, আপনার সময় 3 মিনিট। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মডারেটর, বিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সকল বন্ধুকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারের ধারণা প্রদান ও সামাজিক প্রারম্ভিক আলোচনার পক্ষে প্রধান বক্তা হিসাবে সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি অঙ্গনে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। শিক্ষা থেকে শুরু করে ক্যারিয়ার জীবনে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম। বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রযুক্তি ছাড়া কোনো কিছুই ভাবা যায় না। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকরা পাঠদান আরও আকর্ষণীয়, কার্যকর ও অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। শিক্ষার্থীও জ্ঞানার্জনে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্নভাবে সুবিধা লাভ করতে পারেন। বাংলা পাঠদানে আগ্রহ বৃদ্ধি, গল্প, নাটক, ছড়া, কবিতা আবৃত্তি এগুলো কন্টেন্ট বানিয়ে সহজে মনে রাখার অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে প্রযুক্তি। যদি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে মাল্টিমিডিয়া, গেম, অ্যানিমেশন এগুলো ব্যবহার করে আমরা তাদের আগ্রহ বৃদ্ধি করতে পারি। কার্যকর শিক্ষাদানে প্রযুক্তির ব্যবহার আমরা করতে পারি। জ্ঞানার্জনের সফলতা, ব্যক্তিগত শিক্ষাদান, মূল্যায়নের সুবিধা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এগুলোর ক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার করতে পারি। শিক্ষামূলক গেমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আনন্দদানের মাধ্যমে পাঠদান করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে অনেক কিছুই শিখতে পারে। আবার যদি আমরা ভাষা দক্ষতা উন্নয়নের কথা বলতে যাই, ভাষা দক্ষতা প্রযুক্তির ব্যবহারের যথার্থতা বহু দিক থেকে মূল্যবান। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাষার শব্দ গঠন, শব্দ চয়ন, বাক্য গঠন বিশ্লেষণ করা সহজ। ভাষাগত বিশ্লেষণকারী সফটওয়্যার ব্যবহার করে আমরা ভাষার কৌশল ও ব্যবহারের দক্ষতা বাড়াতে পারি। বিশ্বব্যাপী ভাষার সাথে পরিচিত প্রযুক্তি ব্যবহারকারীদের ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতাগুলোর সাথে পরিচিত হতে সাহায্য করে। ভাষা প্র্যাকটিস করতে হলে বিশ্বব্যাপী যোগাযোগের সুযোগ পাওয়া যায়, যেটা ভাষার প্র্যাকটিক্যালের প্রয়োগ সহায়ক। বিপক্ষ দলের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি, যদি শিক্ষার্থী বেশি থাকে আমরা কি মাইক্রোফোন ব্যবহারের মাধ্যমে শেষ ছাত্রটিকে শোনাতে পারবো? সব মিলিয়ে প্রযুক্তি শেখার প্রক্রিয়াকে আমরা আরো সাশ্রয়ী, কার্যকরী, আকর্ষণীয় করে তুলতে পারি। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তার বিপক্ষে বলার জন্য। বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ আতিকুর রহমানকে। উন্নত মাধ্যম না, এই বলেই আমি আমার আজকের বিতর্কের বিষয়ে বিভক্ত অবস্থান করছি। মাননীয় মডারেটর, একটা প্রবাদ দিয়ে শুরু করি। গাইতে গাইতে গায়েন, লিখতে লিখতে লেখক। শিখতে বারবার চর্চা করতে হয়। নিজে নিজে বা কারো সাহায্য নিয়ে যদি না শিখতে পারি, প্রযুক্তি আমাকে কীভাবে শিখাবে? আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবার প্রযুক্তির কথা বললেও তাদের সবাই নিজের বক্তব্যতে প্রযুক্তির ছোঁয়া দেখাতে পারলেন না। আর কারণ এটা অতটা সহজলভ্য না। বিজ্ঞ প্রতিপক্ষকে হাতে কলমেই লিখে নিয়ে আসতে হলো। ব্যক্তি পর্যায়ে সহজলভ্য না হলে
আমার বিজ্ঞ প্রতিপক্ষ প্রযুক্তির কথা ভাবতে গিয়ে শুধু উপরের দিকে তাকিয়ে রইলেন, নিচের দিকে আর তাকালেন না। শহর থেকে দূরের গ্রাম বা চর এলাকার কথা চিন্তা করলেন না, যেখানে বিদ্যুৎ চলে যায় না, মাঝে মাঝে আসে। কিভাবে তাহলে এখানে পরিস্থিতি প্রযুক্তির সকল ব্যবহার করব? আমরা বাংলা প্রশিক্ষণের পাঠদানের কথাই বলা যায়। প্রযুক্তি কি আমাদের সবটুকু শেখাতে পেরেছে, নাকি আমরা হাতে কলমে বারবার অনুশীলন করার মাধ্যমে আমরা পরিপূর্ণ শিখেছি? প্রযুক্তি হয়তো এখানে সামান্যই সহযোগিতা করেছে, তবে মুখ্য ভূমিকা পালন করেনি। প্রযুক্তি যে আমাদের কেমন শিখিয়েছে, করোনার সময় প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দেওয়া শিক্ষার্থীদের দেখেই আমরা বুঝতে পারি। তাই প্রযুক্তি কখনো অন্যতম মাধ্যম হতে পারে না, সহায়ক হতে পারে। বারবার লেখার অনুসরণ যদি না করা হয়, তাহলে শিক্ষার্থীদের লেখার দক্ষতা বৃদ্ধি পায় না। শিক্ষকের পাশে থেকে বারবার শিখিয়ে দিতে হয়। ওই প্রযুক্তি তো শিক্ষকের ভূমিকা পালন করে না। প্রাথমিক প্রথম শ্রেণীর শিক্ষার জন্য প্রযুক্তি আর কতটুকুই সাহায্য করে? মূল কারিগর তো শিক্ষক। আমার বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো প্রযুক্তিহীনভাবে লেখাপড়া শিখে আজ সেটাকে অস্বীকার করছে। প্রযুক্তিহীন পাঠে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সফল। প্রযুক্তি দিয়ে কি আমরা তার চেয়ে বেশি সফল হতে পেরেছি? 73% শিখন স্থায়ী হয় বারবার অনুশীলনের মাধ্যমে। মাননীয় মডারেটর, স্কুল ব্যতীত প্রান্তিক শিক্ষার্থীরা কোথায় পাবে এই প্রযুক্তি শিখন স্থায়ীকরণের জন্য? প্রযুক্তির মাধ্যমে বাংলা পাঠদান কিছুটা সহজ হলেও অন্যতম উপায় হতে পারে না, কারণ নানা রকম প্রতিবন্ধকতা রয়ে গেছে। দক্ষ শিক্ষকের অভাব, প্রযুক্তির সহজলভ্যতার অভাব, প্রবীণ শিক্ষকদের প্রযুক্তিবিধি। তাই প্রযুক্তি পাঠদানের অন্যতম উপায় হতে পারে না, সহায়ক হতে পারে। পরিশেষে একটা কথাই বলি, প্রযুক্তি উপকারী সেবক হলেও ভয়ঙ্কর মনে। ধন্যবাদ। এবার আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা সোনিয়া বিশ্বাসকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আপনি সময় পাবেন 3 মিনিট। আপনার বিষয়বস্তু হচ্ছে আর্থিক কাজের উদাহরণ প্রদানের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের গুরুত্বকে সমর্থন। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মডারেট, বিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত আমার সকল বন্ধুদেরকে জানাই আমি সালাম, আসসালামু আলাইকুম। বাংলা পাঠে ভাষিক কাজে প্রযুক্তির ব্যবহার পক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে সুযোগ দেওয়ার জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে যে ভাষিক কাজ কি। ভাষিক কাজ হলো ভাষা দক্ষতা উন্নয়ন সম্পর্কিত কাজ। বাংলা ভাষায় ভাষিক কাজে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং এটি ভাষার চর্চা ও ব্যবহারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রযুক্তির এই ব্যবহার বিশেষভাবে ভাষা সংরক্ষণ, প্রসার, শিক্ষা ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলা বিষয়ে শিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় যে সকল কাজ সম্পাদন করা হয় সেগুলোই ভাষিক কাজ, যেমন যুক্ত বর্ণ, ধ্বনি সচেতনতা। পড়তে শেখার প্রধান উপাদান হলো ধ্বনি সচেতনতা। এক্ষেত্রে পিপিটি স্লাইড ব্যবহার করে আমরা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে ধ্বনি চিহ্নিতকরণ, ধ্বনি মিলকরণ এবং ধ্বনি বিভক্তকরণ কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের পাঠ দিতে পারি। বাংলাদেশের ভাষা বাংলা, কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বললেও আমাদের চট্টগ্রামের ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, রাজশাহীর ভাষা একরকম। এক্ষেত্রে আঞ্চলিকতা প্রকাশ পায়। এই আঞ্চলিকতা দূর করার জন্য আমরা খুব সহজে স্পিচ রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে এই আঞ্চলিকতা দূর করে স্পষ্ট, শুদ্ধ এবং প্রমিত উচ্চারণে লিখতে পারি। তাই বলা যায় বাংলা ভাষার প্রযুক্তি ব্যবহার ভাষিক কাজকে আরো সহজ, দ্রুত এবং ফলপ্রসূ করেছে। শিক্ষণীয় প্রযুক্তির সাহায্যে বাংলা ভাষার বিভিন্ন দিক অন্বেষণ করতে পারছে। ভাষা সংরক্ষণ, প্রসার এবং উন্নতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রযুক্তি। আমি আমার প্রতিপক্ষকে প্রশ্ন রাখতে চাই, তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া ভাষিক কাজগুলো আপনারা কিভাবে করবেন? ধন্যবাদ সোনিয়া বিশ্বাসকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইশারত হোসেনকে। আপনার জন্য সময় 3 মিনিট। আপনার বিষয় হচ্ছে ভাষিক কাজের উদাহরণ প্রদানের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের গুরুত্বকে অসমর্থন। আপনাকে ধন্যবাদ। আমার প্রতিপক্ষ, আমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, ভাষিক যে কাজগুলো আমরা সাধারণত করি, এই কাজগুলো আমাদের প্রযুক্তির মাধ্যমে কখনই হয় না। পাঠ্যবইয়ের যে সকল ভাষিক কাজগুলো রয়েছে, যেমন মুখে মুখে বলা, উত্তর বলা, লেখা, ছবি দেখানো,
হাতে কলমে শিক্ষা, এই সকল শিক্ষার্থীর ম্যানুয়ালের মাধ্যমে কোনো কিছুই সম্ভব না। একটা কবিতা, একটি গল্প যখন আমরা শিক্ষার্থীকে শেখাতে যাই, তখন আমাদের বারে বারে ওই শিক্ষার্থীর সামনে যে তার কাছে যে বারে বারে বলতে হয়, এভাবে বলতে হবে, তাকে বারে বারে আমাদের ম্যানুয়ালি ভাবে বলতে হয়। প্রযুক্তি ব্যবহারের কোনো প্রয়োজনই এখানে আছে বলে আমি মনে করি না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্র্যাকটিস মেক এ পারফেক্ট। আমরা যত চর্চা করব আমাদের শিক্ষণ ফল স্থায়ী হবে। একটি প্রতিবেদনে দেখা গেছে যে শিক্ষণ ফল স্থায়ী হওয়ার ক্ষেত্রে 73% স্থায়ী হয় শুধু ম্যানুয়ালের মাধ্যমে। এবং আমরা যখন শিক্ষার্থীদের শিক্ষা দিই, তখন আমরা যখন শিক্ষার্থীদের সামনে যা বলি, তখন তাদের শিক্ষণ ফলটা খুবই তাড়াতাড়ি হয়। যত বেশি অনুশীলন করা যাবে ততই শিক্ষার্থীদের শিক্ষণ ফল স্থায়ী হবে। যেমন ছড়া পড়া কবিতা পাঠদানের সময় প্রযুক্তি নির্ভর করলে হয়, সাথে সাথে শিক্ষকদের বারবার অনুশীলনী করতে হয়। গল্প বলার মাধ্যমে শিক্ষক স্থায়ী করতে কিছু তথ্য প্রযুক্তির ব্যবহার কিছু থাকলেও সেটা তার পুরোপুরি মাধ্যম হতে পারে না, এটা একটি সহায়ক মাধ্যম হতে পারে। ভাষিক সকল কাজে শিক্ষক চর্চা না করলে শিক্ষার্থীরা শিক্ষণ ফল কখনোই স্থায়ী করতে পারে না। ভাষিক সকল কাজে হাতে হাতে শিক্ষার্থী করে দিতে হয়, তাই তথ্য প্রযুক্তির শিক্ষণ কাজে একত্র উপকরণ হতে পারে না, এটি একটি সহায়ক হতে পারে। আমরা যে সকল ভাষিক কাজ করি, যেমন আমি শিক্ষার্থীদেরকে বারে বারে বলি এবং তারপরে শিক্ষার্থীদেরকে নিয়ে তারপরে শিক্ষার্থীদের সাথে নিয়ে বলি এবং শিক্ষার্থী একাকে করে, এটা কখনই প্রযুক্তির মাধ্যমে সম্ভব নয়। তাই এ সকল ধাপগুলো প্রযুক্তির ব্যবহার আছে বলে আমি একদমই মনে করি না। এছাড়া হাতে কলমে শেখা, প্রযুক্তি কখনোই একটা শিক্ষার্থীর হাতে কলমে শিক্ষা দিতে পারে না। তাই প্রযুক্তি একটি সহায়ক হতে পারে, কিন্তু আবশ্যকীয় কিছু নয়। তারপরে আমি আরো কিছু বলবো যে স্টিফেন হকিং বলেছেন, পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে উন্নত প্রযুক্তি। এই বলে আমি আমার কথা শুনতে ধন্যবাদ মোহাম্মদ ইশারত হোসেনকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি আহ্বান করছি পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আপনার বিষয় ডিজিটাল কন্টেন্টের অভিজ্ঞতার আলোকে কার্যকর বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের যৌক্তিকতা উপস্থাপন। পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার জন্য সময় 3 মিনিট। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মডারেটর এবং আমার প্রতিপক্ষ বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমাকে বিতর্কের মূল বিষয় দেওয়া হয়েছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম উপায়। আজকে আপনারা জেনে থাকবেন যে একজন শিক্ষক যখন ক্লাসে আসে তখন একজন ছাত্র দুইটা উপায় শিখতে পারে। একটা হলো শুনে শুনে, আর একটা হলো দেখে দেখে। যে জিনিসটা শুনবে সেই জিনিস শুনে যতটুকু না তিনি ধারণ করতে পারবেন, তার চেয়ে বেশি যদি ছবির মাধ্যমে তাকে যদি আমি শেখাতে পারি, তাহলে সেই জিনিসটা তার ব্রেনে সারা জীবন ধরে রাখতে পারবে। এইটা হলো আমার প্রথম যুক্তি। এরপরে একজন শিক্ষক ইচ্ছে করলে, আমার প্রতিপক্ষ দল বলেছেন যে কি হবে, প্রযুক্তির ব্যবহার অনর্থক। প্রযুক্তির ব্যবহার অনর্থক নয়। আপনি কলম ব্যবহার করছেন, আপনি বোর্ড ব্যবহার করছেন, এগুলো কি প্রযুক্তি নয়? আমার প্রতিপক্ষ দল আরেকটি কথা বলেছেন যে করোনার সময় আপনারা কি করেছেন। করোনার সময় যখন বিশ্বব্যাপী যার আমরা ঘর থেকে বের হতে পারি নাই, সেই সময়ই কিন্তু আমরা কিন্তু সেই গুগল মিটের মাধ্যমে আমরা ছাত্রদেরকে ক্লাস নিয়েছি, সেটা আপনারা পারেন নাই। আজকে আপনি জেনে থাকবেন যে বাংলা পাঠদান করতে গিয়ে একজন শিক্ষকের উচ্চারণ সঠিকভাবে হয় না। সেখানে আমরা কিন্তু স্পিচ রিকগনিশনের মাধ্যমে তাকে কিন্তু শুদ্ধ উচ্চারণ শেখাতে পারি।
আজকে যদি আপনারা বলেন যে প্রযুক্তি অনর্থক, তাহলে বাংলাদেশ সরকার আজকে একজন শিক্ষার্থী ভর্তি হতে গেলে তাকেও কিন্তু অনলাইনে ভর্তি হতে হয়। আজকে একজন শিক্ষার্থী ভর্তি হতে গেলে তাকে আপনি উপবৃত্তি দেবেন, সেখানেও কিন্তু অনলাইনে কাজ করতে হয়, স্টুডেন্ট প্রোফাইলে কাজ করতে হয়। আজকে বাংলাদেশের এমন কোনো বিদ্যালয় নাই যেখানে 2টি ল্যাপটপ দেওয়া হয় নাই, 1টি প্রজেক্টর দেওয়া হয় নাই, 1টি মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়া হয় নাই, যেখানে প্রত্যেক বছরে 10,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। তাহলে আপনারা প্রযুক্তি ছাড়া কিভাবে আপনারা এই 2021 সালের কারিকুলাম বাস্তবায়ন করতে চান? বিশ্বব্যাপী যখন আজকে প্রযুক্তির আলোকে বিশ্বব্যাপী যখন উচ্চতার সীমায় পৌঁছে যাচ্ছে, সেখানে আপনারা কি সেই 50 বছর আগের সেই তালপাতায় লেখা, যেখানে তালপাতায় লিখলে পানি আসলে সেটা মুছে যাবে, আপনারা কি আবার সেই যুগে যেতে চান? আমরা চাই না। বিশ্বের সাথে বাংলাদেশকে তাল মিলাতে গিয়ে বাংলাদেশ সরকার সেই ফিনল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শতভাগ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, আজকে সেই শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ সরকার আমলে নিয়ে প্রযুক্তির মাধ্যমে যে শতভাগ শিখন শেখানো কার্যক্রম যে সম্পূর্ণ করা যাবে, সেইটা আমরা অলরেডি বুঝে গেছি। আপনারা অনর্থক এই শিক্ষা ব্যবস্থা যদি বাস্তবায়ন করতে চান, বিশ্বের সাথে যদি বিশ্বের প্রত্যেক শিক্ষার্থীকে, প্রত্যেক নাগরিককে যদি তাল মিলিয়ে চলতে দিতে চান, তাহলে প্রযুক্তি হবে অন্যতম উপায়, প্রযুক্তি হবে অন্যতম মাধ্যম। প্রযুক্তি ছাড়া আপনি বিশ্বের কোনো দেশের সাথে, কোনো শিক্ষার্থীর সাথে আপনি মূল্যায়ন করতে পারবেন না। ধন্যবাদ সম্মানিত মডারেটর। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার আমি আহ্বান জানাবো পক্ষ দলের দলনেতাকে। আপনার বিষয় হচ্ছে ডিজিটাল কন্টেন্টের অভিজ্ঞতার আলোকে কার্যকর বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহার কেন পরস্পর বিরোধী, তার ব্যাখ্যা উপস্থাপন। জনাব অনামিকা তরফদার, সিলেট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর। শুরু করছি যাযাবর ছদ্ম নামে পরিচিত বিখ্যাত সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায়ের দৃষ্টিপাত গ্রন্থের একটি উক্তি দিয়ে। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে, যেখানে গোটা বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ, সেখানে হয়তো বেগ প্রয়োজন, তবে শিশুদের শেখানোর ক্ষেত্রে আমাদের আবেগকেই প্রাধান্য দিতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে সব গান মানুষই এনেছে, কিন্তু কোনো গানই মানুষকে আনতে পারে না। ঠিক তেমনই আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ প্রযুক্তি আবিষ্কার করেছে, কিন্তু প্রযুক্তি মানুষকে আবিষ্কার করে। প্রযুক্তি হলো নির্বোধ, অর্থাৎ প্রযুক্তির IQ ইকুয়াল টু 0। তাই শিক্ষকই তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ঠিক করবেন যে কোন পন্থায় তিনি শিখাবেন। সেক্ষেত্রে প্রযুক্তির যে কার্যকর পন্থাও তো ওই পাঠের ক্ষেত্রে থাকতে পারে, সেটা সিদ্ধান্ত নেবেন শিক্ষক। একজন শিক্ষক শিক্ষার্থীর সবল দুর্বল দিক চিহ্নিত করে নিজস্ব শেখানোর পন্থায় বা তার শেখানোর কৌশলে পরিমার্জন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটান। অর্থাৎ এখানে শিক্ষকই নির্বাচন করবেন কোন পন্থায় শিখালে তার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং সহজে শিখতে পারবে। এক্ষেত্রে শিক্ষক বাস্তব উপকরণ ব্যবহার করতে পারেন, পাঠ্যপুস্তক ব্যবহার করতে পারেন, ছবি এঁকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রযুক্তি যে অন্যতম কার্যকর পন্থা হবে সেটা বলে অবশ্যই ভুল হবে, কারণ অন্যতম কার্যকর পন্থা পাঠ ভেদে এবং শিক্ষার্থী ভেদে একাধিক হতে পারে। মাননীয় সম্মানিত প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, আপনারা যে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বলছেন, সেক্ষেত্রে কি বাস্তব উপকরণের গুরুত্ব ফিকে হয়ে যায় না? সেই সাথে প্রতিটি পাঠেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কি শতভাগ শিক্ষণফল অর্জন সম্ভব? মাননীয় মডারেটর, আজকাল ইউটিউবে সার্চ করলেই হারমোনিয়ামে স্বরলিপি সহ গান কিভাবে তুলতে হয় তা পাওয়া যায়। তাহলে তো ঘরে ঘরে শিল্পী তৈরি হওয়ার কথা, কি বলেন প্রতিপক্ষ? কিন্তু তা হয় না কেন? তার প্রধান কারণ হলো দেখে শেখা এবং হাত ধরিয়ে শেখানোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ডিজিটাল কন্টেন্ট শিক্ষার্থীর মনে দাগ কাটতে সক্ষম নয়, কিন্তু একজন শিক্ষক তার বাচনভঙ্গি এবং ক্রিয়াকলাপের পরিবর্তন করে শিশুদের সাথে তাল মিলিয়ে আবেগ সৃষ্টি করে পাঠ্য বিষয়টির সম্পর্কে শিক্ষার্থীর মনে দাগ কাটতে পারে। মাননীয় মডারেটর, ছোটবেলায় যখন মা আমাদের লেখা শেখাতেন তখন হাত ধরে বর্ণের উপর হাত ঘুরাতেন। লেখা এমন একটা বিষয় যেটা আমরা যতই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে দেখাই না কেন, সেই হারমোনিয়াম বাজানোর মতো হাত ধরেই শিশুদের শেখাতে হবে। এখানে সেই অ্যানালগ যুগের পদ্ধতিই হবে সর্বোচ্চ সহায়ক। করোনাকালে 2020 সালের 5 অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি সংবাদের শিরোনাম ছিল এরকম, মন্দের ভালো অনলাইন ক্লাস। যদি অনলাইন ক্লাস বা প্রযুক্তি নির্ভর ক্লাসই হতো অন্যতম কার্যকর পন্থা, তাহলে কি শিরোনামটা এমনই হতো প্রতিপক্ষ? প্রশ্ন রেখে দেয়। পরিশেষে আমি বলতে চাই, আমাদের নতুন প্রজন্ম বইমুখী নয়, তারা যতটা প্রযুক্তি নির্ভর ঠিক ততটাই গ্রন্থবিহীন।
দুঃখের সঙ্গে বলতে হয় পৃথিবীর উন্নত দেশগুলোর আমরা উদাহরণ দিই, কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলো প্রযুক্তির উন্নতির পরও কিন্তু গ্রন্থ বিমুখ হয়ে যায়নি। তাই শিক্ষকদের উচিত বাংলা পাঠদানে পাঠ্যপুস্তক, হাতে আঁকা ছবি, বাস্তব উপকরণ, ডিজিটাল কন্টেন্ট শেষ করার জন্য অনুরোধ করছি। এর মধ্যে যে পাঠে যে উপকরণ উপযোগী এবং যে উপকরণ ব্যবহার করলে পাঠকে সহজবোধ্য করা যায় সেটিই ব্যবহার করা। প্রযুক্তির প্রয়োগ নির্ভর করে পাঠদানের বিষয়বস্তু এবং ভাষিক কাজের ধরনের উপর। জননেতা অনামিকা তরফদারকে তার মূল্যবান যুক্তি উপস্থাপনের জন্য আমি উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। বিচারক মণ্ডলী, সম্মানিত মডারেটর এবং আমার প্রতিপক্ষ বন্ধু সবাইকে ধন্যবাদ। আমার প্রতিপক্ষ দলের দলনেতা বন্ধু আমাকে প্রশ্ন করেছেন বই ছাড়া, প্রযুক্তি ছাড়া বই হবে বিমুখ, মানে প্রযুক্তি ছাড়া ছাত্রছাত্রীরা বই পড়ে না। আপনার কি জানা নেই যে প্রযুক্তির মধ্য দিয়েই বই রয়েছে? এমন কোনো প্রযুক্তি নাই যে প্রযুক্তির মাধ্যমে জ্ঞান নেই, শিক্ষা নেই। প্রত্যেক কিছুরই দুইটা দিক থাকে, একটা হলো ভালো দিক, একটা হলো খারাপ দিক। আপনি প্রযুক্তিকে শুধু সম্পূর্ণ খারাপ দিক হিসেবে বিবেচনা করবেন তা তো নয়, প্রযুক্তিতেও ভালোটা আছে, এই ভালোটাকে আপনাকে নিতে হবে। আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে আপনি শিখন ফল অর্জন করতে চান, আপনি বিদ্যালয়ে আসেন, সেটা কি পায়ে হেঁটে আসেন? আপনি বিদ্যালয়ে আসেন, সেটা কি পায়ে হেঁটে আসেন? প্রযুক্তির মাধ্যমে আপনাকে বিদ্যালয়ে আসতে হয়। আরেকটি প্রশ্ন আপনাকে ছুটতে চাই, সেটা হলো শিখন ফল অর্জন করতে চান, সেটা অবশ্যই লিখিত আকারে যদি আপনি শিখন ফল অর্জন করতে চান, তাহলে কি আপনাকে প্রশ্ন করতে হবে না? প্রশ্ন করতে হলে অবশ্যই আপনাকে প্রযুক্তির ব্যবহার করতে হবে। আজকে 5ই আগস্টের ঘটনা আপনারা জানেন। 5ই আগস্টে কি হলো? একটি মহাবিপ্লব হলো। সেই মহাবিপ্লবে কি মাইক দিয়ে লোকজনকে নিয়ে আন্দোলন বেগবান করা হলো না? সেখানে বিভিন্ন মেসেঞ্জার, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আজকে একটি বড় ধরনের আন্দোলনের মাধ্যমে একটি সরকারকে পরিবর্তন ঘটাতে পেরেছে। আমি মনে করি প্রযুক্তি ছাড়া কোনো কাজই সম্ভব নয়। একমাত্র উপায় হলো তা প্রযুক্তি এবং সর্বশ্রেষ্ঠ উপায়। ধন্যবাদ সবাইকে। আজ পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলামকে এ পর্যায়ে প্রশ্নের উত্তর এবং যুক্তি খণ্ডনের জন্য আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা অনামিকা তরফদারকে। অনামিকা তরফদার। ধন্যবাদ মাননীয় মডারেটর। 2 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ দলের মনোযোগ কোন দিকে ছিল। প্রথম কথা যে আমরা অনর্থক কথাটি কখনোই বলিনি। আমরা প্রতিবার বলেছি যে সহায়ক অন্যতম মাধ্যম হতে পারে না, সহায়ক হতে পারে। আমি ডিজিটাল কন্টেন্টের সহায়ক সেটা অন্যতম সহায়ক মাধ্যম। দ্বিতীয়ত যে বলা হয়েছে এখানে ফিনল্যান্ডের উদাহরণ দিয়ে টানা হয়েছে। আচ্ছা, ফিনল্যান্ডের মতো বাংলাদেশের প্রতি কোনায় কোনায় আপনি সুযোগ সুবিধা দিতে পারবেন? এখন পর্যন্ত কি দিতে পেরেছেন ফিনল্যান্ডের মতো সুযোগ সুবিধা? বা আমাদের সেই রকমভাবে মূল্যায়ন করা হয়েছে বাংলাদেশে? হয়নি। আচ্ছা, এরপর বলা হয়েছে যে ভাষিক কাজের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, প্রযুক্তি যখন ছিল না তখন কি শিক্ষকরা ভাষিক কাজের মূল্যায়ন করতেন না? আর এরপর আরেকটা আমাদের প্রতিপক্ষ দলের একটা বিষয় হয়তো বুঝতে ভুল হয়েছে, যেটা হচ্ছে প্রযুক্তি বলতে তারা ব্ল্যাকবোর্ড, চক, সবই প্রযুক্তি। আমাদের চারপাশে আমরা প্রযুক্তিতে ঘিরে আছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে প্রযুক্তি বলতে কিন্তু সেই চক, ডাস্টার এসবকে বোঝানো হয়নি। বোঝানো হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং অনলাইন ক্লাসের কথা। গুগল মিটের কথা। আচ্ছা, গুগল মিট বা দীপ্তি টেলিভিশনে যখন করোনাকালীন সময়ে ক্লাস নেওয়া হতো, সেই ক্লাস কতটা ফলপ্রসূ ছিল? তাহলে অভিভাবকরা তো বলতেন না যে স্কুল কবে খুলবে ম্যাডাম, স্কুল কবে খুলবে। আচ্ছা, এরপর আমাদের এখানে উপবৃত্তির কথা বলা হয়েছে। উপবৃত্তির কথা এখানে কেন আসবে? ম্যানুয়ালিও কিন্তু আমরা উপবৃত্তি দিয়েছি এবং এখানে শিক্ষার কথা বলা হয়েছে। আপনারা হয়তো বা মূল বিষয়টা থেকে স্কিপ করে চলে গিয়েছেন। আরেকটা বিষয়, কার্যকর শিক্ষাদান। একটা ক্লাসে যেমন দুর্বল শিক্ষার্থী থাকে তেমন সবল শিক্ষার্থীও থাকে। সেক্ষেত্রে যখন দুর্বল শিক্ষার্থীর কাছে গিয়ে একজন শিক্ষক বুঝাবে, সেই পাঠদান হবে সর্বোচ্চ কার্যকর শিক্ষাদান। আমি বোর্ডের সামনে গিয়ে গেলাম, বোর্ডের সামনে গিয়ে মাইক্রোফোনে কথা বলছি এবং শিক্ষার্থীরা শুনছে, এক্ষেত্রে কিন্তু আবেগ সৃষ্টি হয় না, যেটা প্রতিটা শিক্ষার্থীর কাছে গেলে আবেগ সৃষ্টি হবে। বিপক্ষ দলের দলনেতা অনামিকা তরফদারকে আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিদ্যুৎ দলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় ছিল বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা। দুই দলই পক্ষ এবং বিপক্ষে অসংখ্য ভালো যুক্তি উপস্থাপন করেছে। এবার ফলাফল ঘোষণার পালা। তবে এর আগে আমার কিছু কথা আছে। দুই দলের যুক্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে
আসলে শ্রেণীকক্ষে পাঠদানের সময় অনেক সময়ই আমরা প্রযুক্তির প্রয়োজন হয়, আবার অনেক সময় এর কার্যকারিতা থাকে না। প্রয়োজন বুঝে যেমন আমরা প্রযুক্তি ব্যবহার করব, তেমনি যে পাঠগুলো প্রযুক্তি ব্যবহার ছাড়াই করা যায় সেগুলোতে আমরা প্রযুক্তি ছাড়াই ব্যবহার করব, প্রযুক্তি ছাড়াই উপস্থাপন করব পাঠগুলো। পরিশেষে আজকে আমি বলতে চাই, তবে যুগের চাহিদাকে আমরা অস্বীকার করতে